শুভ দুপুর, শুভেচ্ছা প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় নিয়মিত আয়োজন তারকা কথনের আজকের এপিসোডে। সাথে আছি আমি মনামি এবং প্রতিবারের মতোই আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দর্শক, যেহেতু আমাদের আয়োজনের এই নামটি তারকা কথন, সঙ্গত কারণে আমরা আড্ডায় চেষ্টা করি আপনাদের প্রিয় কোনো তারকাদের নিয়ে হাজির হতে। তবে তারকারা যেরকম আক্ষরিক অর্থে অনেক দূরে আমাদের থেকে এবং আমরা অনেক দূর থেকে কিন্তু তাদের সেই ঝলমলে আবরণটিই দেখতে পারি। আজকে যিনি আমাদের সাথে আছেন তিনি অবশ্যই একজন বড় মাপের তারকা এবং বিশিষ্ট গুণী একজন ব্যক্তি, কিন্তু তার কাজের মাধ্যমে তাকে যেন প্রচণ্ড আপন মনে হয়, তারকা হয়েও যেন তিনি আমাদের একজন মানুষ। প্রিয় দর্শক, আজকে যিনি আমাদের সাথে আছেন তিনি একজন গুণী অভিনয় শিল্পী এবং আমার কাছে সবচাইতে প্রিয় যে পরিচয়টি তার, সেটি হচ্ছে তিনি একজন সঙ্গীত শিল্পী। দর্শক, চলুন আজকে অতিথিকে স্বাগত জানাই। সাথে আছেন ফজলুর রহমান বাবু। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? এখন পর্যন্ত ভালো আছি। মানে যে বর্তমান যে পরিস্থিতি, করোনা কাল চলছে, একটা অতিমারি চলছে, এই সময়টাতে সুস্থ থাকা মানেই ভালো থাকা। আর বাবু ভাই নিশ্চয়ই দেখা করতে পারছি, সামনাসামনি বসে কথা বলতে পারছি, অর্থাৎ সুস্থ আছি শারীরিকভাবে। হ্যাঁ, সেটাই। মনের অবস্থাটা কিরকম? মনের অবস্থাটা খুব ভালো বলা যাবে না, কারণ আমরা সম্প্রতি আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি। একজন না, দুজন না, অনেক অনেক প্রিয়জনদের হারিয়েছি, যাদের সঙ্গে একসঙ্গে অভিনয় করেছি, যেমন মহসিন ভাই, যার সঙ্গে গান করেছি, যার সুরে গান করেছি ফরিদ ভাই, এরকম আরও অনেকে আছে। তারা আমাদের কাছ থেকে চলে গেছেন এই করোনার কারণে। তো সেই কারণে খুব স্বাভাবিকভাবে একটু দুঃখ ভারাক্রান্ত মন তো আছেই। তো আজকে আপনাদের অনুষ্ঠানের ভেতর দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করি একদম আমাদের। এবং যারা এখনো সুস্থ আছেন, ভালো আছেন, সবার প্রতি বিনীত অনুরোধ যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সাবধানে থাকবেন, বাড়িতে থাকবেন, সেটাই আসলে অপ্রয়োজনে বের হবেন না। সচেতনতাই এখন আমাদের এখন যেটা করার। সচেতনতাই আমাদের হচ্ছে বড় ওষুধ, বড় মেডিসিন। সেটাই। এর মাঝেও কিন্তু আমাদের কাজ চলছেই। ঈদকে সামনে রেখে কি কি কাজ করা হয়েছে? ঈদকে সামনে রেখে বেশ কিছু কাজ করেছি, আরও কিছু কাজ করার কথা আছে। আগামী মাসেরই প্রথম দিকে কিছু কাজ করার কথা আছে, এখন আমি জানি না হবে কিনা। তবে ইতোমধ্যে বেশ কিছু কাজ করেছি, গত এক মাসে বেশ কিছু কাজ করেছি, তো সেগুলো ঈদে যাবে আর কি। আর সিনেমার ক্ষেত্রে যদি আসি, প্রেক্ষাগৃহে তো এখন মুক্তি দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ইনক্লুডিং দ্য মহামারী সিচুয়েশন। সেক্ষেত্রে সিনেমার কাজগুলো কিরকম আগাচ্ছে? সিনেমার কাজ যেগুলো নতুন কাজ করার কথা ছিল সেগুলো আসলে এখন আর হচ্ছে না। এর মধ্যেও দু একটা কাজের অফার এসেছে, তারাও অপেক্ষা করছে যে কবে আসলে কাজটা শুরু করতে পারবে তারা। এবং এবছর এবং গত বছরেও বেশ কিছু আমাদের অনুদানের ছবি যারা পেয়েছেন তাদের সঙ্গে, সেই ডিরেক্টরদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু কেউ আসলে কাজটি শুরু করতে পারছেন না। আচ্ছা, এটা হচ্ছে বড় কথা। আর আমার অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র যেগুলো গত বছরেই হয়তো মুক্তি পেত, প্রায় 6-7টি ছবি আছে এর মধ্যে, সেগুলো গত বছর থেকে অপেক্ষা করতে করতে এখন পর্যন্ত অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা। তারাও জানে না, আমরাও জানি না আসলে এটা কবে। আচ্ছা, একটা আশাই করতে পারি এখন যে যখন সব সুস্থ হবে, আমাদের পৃথিবীটা সুস্থ হবে, তখন হয়তো একসাথে আপনার অনেকগুলো কাজ দেখতে পারবো। হ্যাঁ, সেটাই আশা করছি আর কি। হ্যাঁ। আচ্ছা বাবু ভাই, আমি আপনাকে একটু আগে যেরকম বলছিলাম যে যখন আম্মাকে বললাম, আমার আম্মা আমার থেকে বেশি এক্সাইটেড যে আমি আপনার সাথে বসার সুযোগ পাচ্ছি আজকে। আপনাকে অনেক কিছু আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। আমি একটু শুরু থেকে শুরু করি, মঞ্চের কাজ করার অভিজ্ঞতাটা। সেই সময় তো এখন যে অবস্থা আপনার, এখন পথ চলাটা হয়তো বা অনেক মসৃণ হয়ে গিয়েছে, তখনকার অবস্থাটা কিরকম ছিল? না, পথ যে খুব মসৃণ ছিল সেটা এখনো বলা যাবে না। সেটা হচ্ছে যে স্ট্রাগলটা তো সবসময় আমাদের করতে হয়। তো শুরুতে এক ধরনের স্ট্রাগল ছিল, এখনো স্ট্রাগলটা আছে। অনেকে স্ট্রাগল বলতে বোঝে যে আসলে আমি অভিনয় ইচ্ছুক, হ্যাঁ, আমি গান গাইতে ইচ্ছুক, সুতরাং আমি সুযোগ পাচ্ছি না, কিভাবে আমি একজন ডিরেক্টরের সাথে পরিচিত হব, কিভাবে একটা প্রোডাকশন হাউসের সঙ্গে পরিচিত হব। আমার স্ট্রাগলটা আসলে সেই জায়গায় ছিল না। আমার স্ট্রাগলটা প্রথম থেকে ছিল যে আমি কিভাবে নিজেকে প্রস্তুত করব, আমার কোথায় কোথায় সীমাবদ্ধতাগুলো আছে, সেই সীমাবদ্ধতাকে আমি কিভাবে অতিক্রম করব। সেটা প্রথমেও সেই জায়গায় সেভাবেই ভাবতাম যে নিজেকে কিভাবে অভিনেতা হিসেবে গড়ে তুলব, কিভাবে নিজেকে প্রস্তুত করব। আজকেও সেই একই স্ট্রাগল আমার মধ্যে এখন আছে, যে একটি চরিত্রকে আমি কিভাবে নির্মাণ করব। তো আসলে
স্ট্রাগলটা হচ্ছে সৃজনশীলতার স্ট্রাগল। হ্যাঁ, একদম। সেই স্ট্রাগল মানে এই না যে আমি অনেক দুয়ারে দুয়ারে ঘুরছি, কেউ আমাকে নিচ্ছে না, আমি সুযোগ পাচ্ছি না, না, না। সেই সুযোগ পাওয়ার স্ট্রাগল না, নিজেকে আসলে প্রস্তুত করবার নিজেকে যে স্ট্রাগল প্রস্তুত সেটা করার এবং সবসময় থাকবে। প্রতিটি কাজকেই আমি চ্যালেঞ্জ হিসেবে নেই, এবং আমি মনে করি প্রথমে আমি ধরে নেই যে আমার পক্ষে কাজটি অনেক কঠিন। আর আপনি সেক্ষেত্রে আমি যতদূর জানি শুনেছি যে এই প্রস্তুতের যে পর্যায়টি সেই সময়টি সেটি খুব সিরিয়াসলি নেন। আমি শুনেছি যে এক সময় যখন আপনি মেসে থাকতেন অথবা যে বাড়িওয়ালা ছিলেন, তিনি খুব একটা মানে সহযোগিতামূলক ব্যবহার হয়তো বা করতেন না। আপনি তখন কিভাবে প্রস্তুতি নিতেন আপনার? হ্যাঁ, এটার অনেক লম্বা অনেক গল্প আছে আর কি। যেমন আমি একটা ছোট্ট গল্প বলি, ঠিকই ধরেছেন আপনি। আমি যখন ব্যাচেলর ছিলাম তখন তো মেসে থাকতাম, হ্যাঁ, হ্যাঁ। তখন থিয়েটারটাই বেশি করতাম, তখন টেলিভিশনে এত কাজ করতাম না। তা আমার মনে আছে আমাদের একটি নাটক ছিল কোরিওলেনাস। তো এটা শেক্সপিয়ারের একটি নাটক এবং একটি জটিল নাটক, এবং সেই নাটকে অনেক বড় বড় ডায়লগ ছিল। হ্যাঁ, অনেক বড় বড় ডায়লগ ছিল, এক পাতা দুই পাতার, হ্যাঁ, সলোলুকি যেটাকে আমরা বলি, সেই ডায়লগ ছিল। তো সেটা তো আমি রিহার্সেল থেকে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হতো, মুখস্থ করতে হতো, জোরে জোরে রিডিং পড়তে হতো। সেটা তো আমি পারতাম না, কারণ মেসে তো এটা সম্ভব না। তো আমি, আমার একটা বন্ধু ছিল মুশারফ, সৈয়দ মুশারফ, তো আর আমি তখন মহাখালীতে থাকতাম। আচ্ছা। তো মহাখালীর ওই রাস্তাটি যেটি গুলশান 1 নম্বরের দিকে গেছে, ওই রাস্তাটি তখন নতুন বানাচ্ছে আর কি। তো ওখানে আইল্যান্ডে গিয়ে আমরা রাত্রেবেলা ওই লাইট পোস্টের নিচে, সোডিয়াম বাতির নিচে? সোডিয়াম বাতির নিচে জোরে জোরে রিহার্সাল করতাম। তো তখন এরশাদ সাহেব প্রেসিডেন্ট বাংলাদেশের, এবং শেষ সময় 90-এর দিকে আমার মনে আছে। তো মাঝে মাঝে পুলিশ আসে, তাই আপনারা এখানে কি করেন? তো পুলিশ বলতো, ভাই আমরা রিহার্সেল করি। ও, নাটক করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান। এরকম দীর্ঘদিন এইভাবে করেছি। তারপরে মাঝে মাঝে বাসা বদল করতে হয়েছে। বাড়িওয়ালারা বলেছে, না আপনি এরকম সকালবেলা উঠে হারমোনিয়াম বাজে হ্যাঁ করেন, এটা তো চলবে না, আমার এখানে অন্যদের ডিস্টার্ব হয়। মানে সাধনাটা ও তো বাংলাদেশের কিছু কিছু মানুষের কাছে ডিস্টার্ব আর কি, তাই না? তো তখন বাসা চেঞ্জ করতে হতো, অন্য জায়গায় যেতাম। তারপরেও মানে নিজের কাজটা সবার উপরে আমি তো এই কাজটাই করতে চেয়েছি, আমি তো এই কাজটি ভালোবেসে করতে চেয়েছি। একদম। সুতরাং ছোটখাটো বাধা বিপত্তি তো আসবেই, সেটাকে মনে করে আমাকে আমাকে থেমে আমরা গেলে যে তো কি চলবে না। ভাগ্যবান আসলে বাবু ভাই, আপনি এত বাধা বিপত্তি পার করেও এই কাজটি করেছেন। এখানে আমার একটা প্রশ্ন আছে যে এত নিজেকে নিজেকে বাজিয়ে নেবার জন্য, চর্চা করবার জন্য এত স্ট্রাগলই বলা যায় হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে করেছেন। এখন যারা নতুন কাজ করছে তারা কি এই পর্যায়ে নিজেদেরকে কমিটেড রাখতে পারছে? না, আমি কিন্তু নতুনদের নিয়ে আশাবাদী অনেক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন সবাই যে একইভাবে বেড়ে উঠবে বা বেড়ে উঠছে সেটা যেমন ঠিক না, আবার প্রত্যেকের কিভাবে নিজেকে প্রস্তুত করছে সেটাও তো আমি জানি না। সুতরাং আমি যদি একেবারে হোল বলে দেই যে না এটা নতুন নমুনা চেষ্টা করছে না, সেটা ঠিক না। আবার আমাদের সময় আমরা হয়তো 100 জন ছিলাম, তার মধ্যে তো সবাই এই চেষ্টাটা করে নাই, কেউ কেউ করেছে, যে যে করেছে সে তার রেজাল্টটা পেয়েছে। নতুনদের মধ্যেও নিশ্চয়ই অনেকে এরকম প্রতিভাবান আছেন, এবং আমার জানা মতে বেশ কয়েকজন আমি চিনি যারা আসলেই অনুশীলনের ভেতরে থাকে, আচ্ছা, এবং যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডও আছে, যারা জাহাঙ্গীরনগর থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা দেশের বাইরের কোনো একাডেমিক বিশ্ববিদ্যালয় পড়াশোনাটা থেকে তারা নাটক, নাট্যতত্ত্ব, নাট্যকলা এগুলোর উপর পড়াশোনা করছেন, তারা জানেন, বোঝেন। তো মূল জায়গাটা হচ্ছে যে আমি যতটুকু করবো তার রেজাল্টটা কিন্তু আমি আসলে পাবো। হ্যাঁ, রাইট। তবে আপনার কথার একটি জবাবই আমি দেই, সেটা হচ্ছে যে নতুনদের মধ্যে আমি অনেক সম্ভাবনা দেখি, অনেক প্রতিভা আছে তাদের মধ্যে। যিনি চেষ্টা করবেন তিনি দাঁড়াবেন, আর যিনি চেষ্টাটা করবেন না, চর্চাটা করবেন না, সাধনাটা করবেন না, তিনি থাকবেন না, এটাই স্বাভাবিক। একদম। আর এই যে যিনি চেষ্টা করবেন তিনি দাঁড়াবেন, এখান থেকে মনে হচ্ছে যে বাংলাদেশের সিনেমার যে অঙ্গনটি সেটি একসময় একটু দুর্বল ছিল। আমরা বেশ বছর আগেই কিন্তু সেটা দুর্বল ছিল, এখন কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। এবং ঘুরে দাঁড়ানোর যে সিনেমাগুলো, ঘুরে দাঁড়ানোর যে ছবিগুলো, সেগুলোর বেশিরভাগই আমরা আপনাকে দেখতে পাই। সেক্ষেত্রে কাজ চুজ করার ক্ষেত্রে আপনি কিভাবে বুঝতে পারেন যে এই কাজটি মানসম্পন্ন হতে পারে? এটা প্রথমে হচ্ছে স্ক্রিপ্ট। যখনই কারোর সঙ্গে কোনো ডিরেক্টরের সঙ্গে কথা হয় বা কোনো প্রডিউসারের সঙ্গে কথা হয়, তো প্রথমে তো স্ক্রিপ্টটা চাই। তো একটা স্ক্রিপ্ট কীরকম, সেই স্ক্রিপ্ট পড়লেই কিন্তু বোঝা যায় যে আসলে ডিরেক্টরের মনস্কতাটা কোথায়, ডিরেক্টরের অ্যাটিচিউডটা কী, হ্যাঁ, ডিরেক্টর আসলে কি বলতে চায়। তো সেটা প্রথমেই বোঝা যায়, এবং আমি বিশ্বাস করি যে একটি ভালো ছবির পেছনে সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে তার স্ক্রিপ্ট, রাইট। হ্যাঁ, তারপরে হচ্ছে তার ডিরেকশন, অভিনয়, অন্যান্য ডিজাইন সবকিছু। কিন্তু স্ক্রিপ্ট দেখলে আমরা বুঝে ফেলি। তারপরে তো টিমে কারা আছে সেটা জিজ্ঞেস করি, কারা কাজ করছে। হ্যাঁ,
তো এইটা বোঝা আমার মনে হয় যে খুব বেশি কঠিন না। হ্যাঁ, এখন 10টা ভালো স্ক্রিপ্ট হলে আমি ধরেই নিতে পারি যে এর মধ্যে 5টা ছবি ভালো হবে। আচ্ছা আচ্ছা, দর্শক নিবে কি নিবে না সেটা আলাদা সেটা কথা। পরের প্রশ্ন। হ্যাঁ, সেটা তো পথের পাঁচালীও দর্শক তখন নেয়নি। অথচ বাংলা চলচ্চিত্রের একটা অন্যতম ক্লাসিক এটা। একদম। তো সেই জায়গা থেকে বলবো যে ছবি ভালো হবে, এটা বলা যায় যে 10টা ভালো স্ক্রিপ্ট হলে এর মধ্যে থেকে 5টা ভালো ছবি হবে। একদম, আপনার মতো শক্তিমান একজন অভিনেতা আমাদেরকে অনেকগুলো সেরা সেরা চলচ্চিত্র উপহার দিয়েছেন। আমরা একটু স্ক্রিনে চোখ রাখি, চ্যানেল আই আর্কাইভ থেকে আপনার চলচ্চিত্রের কিছু অংশ দেখে আসি। নিশ্চয়ই। কি চমৎকার! আহা চলচ্চিত্রের একটি অংশ। নির্ঝর, এনামুল করিম নির্ঝরের ওর প্রথম চলচ্চিত্র এটা। খুব ইন্টারেস্টিং ছিল, গল্পটাও খুব ইন্টারেস্টিং, আমার চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই আমরা মানুষটাকে যে দেখলাম আর এখন আপনি সামনে বসে আছেন, কোনোভাবেই মিলানো যাচ্ছে না। এবং আমরা আপনাকে সবসময় পর্দায় দেখি একটা চরিত্র দিয়ে, সেই চরিত্রকে আপনি ধারণ করেন। ব্যক্তি ফজলুর রহমান বাবুর কাছে যদি জিজ্ঞেস করতে হয় সেই চরিত্রতে ঢোকার জন্য যে প্রসেসটা, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। এটা আসলে খুব শর্টকাট প্রসেস না, এটা দীর্ঘ প্রসেস। প্রথমত আসলে নিজেকে তো অভিনেতা হিসেবে প্রস্তুত করতে হবে, তারপর হচ্ছে চরিত্রটি। তো চরিত্রটাকে আসলে স্ক্রিপ্ট পড়ার কয়েকবার স্ক্রিপ্ট পড়ার পরে আসলে চরিত্রটা ভাসে আর কি, সামনে দিয়ে ভাসতে থাকে, হ্যাঁ, হাঁটাহাঁটি করতে থাকে আর কি। তো সেটাকে দেখার চেষ্টা করি। কখনো কখনো নিজের উপরে, ব্রেনের উপরে প্রেশার দিতে হয় যে আমি যে চরিত্রটিকে দেখছি সেটা আমার ভেতরে যদি আমি কনসিভ করি তাহলে সে কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, কিভাবে তাকাবে, হ্যাঁ, তার যে মনস্তত্ত্বটা সেটা কি আসলে, সেগুলা ভেতরে ধারণ করার চেষ্টা করতে হয়। তারপরে কখনো কখনো আমার কাছে মনে হয় যে এর একটা ম্যাজিকও আছে, সেটা হচ্ছে যে চরিত্রটা অনেক সময় মনে হয় কিছু ভর করে আর কি। যেমন আমরা বলি না যে আসর করে আর কি, হ্যাঁ, ফকিরা বলে জিন পরি আসর করে না, তো অভিনেতার ভেতরেও কিন্তু আমার কাছে মনে হয় যে চরিত্র আসলে আসর করে, হ্যাঁ, উপরে ভাসতে থাকে শূন্যে, কখনো কখনো ভেতরে ঢুকে যায় আর কি। তো সেইটা যখন হয় না তখন একটা আনন্দ হয়, তখন মনে হয় যে আমি আসলে ওই মানুষটি আসলে, হ্যাঁ, যদিও এটি বিজ্ঞানসম্মত না যে আমার পক্ষে কখনোই ওই মানুষটি, হ্যাঁ, আমার পক্ষে কখনোই আরেকটি মানুষ হওয়া সম্ভব না, কিন্তু অভিনেতা হিসেবে তো আমরা টেকনিক্যালি সেই মানুষটা হওয়ার চেষ্টা করি এবং প্রতিনিয়ত চেষ্টা করি। এবং সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে মনোযোগ। হ্যাঁ, এই যে আমি একজন অভিনেতা হিসেবে আমি একটা অন্য চরিত্রটি হওয়ার চেষ্টা করছি, সেই চরিত্রটিকে আবার আমিও হওয়ার চেষ্টা করছি, তাই না? তো এই যে দুইটা দ্বন্দ্ব, দ্বান্দ্বিক অবস্থা, সেই দ্বান্দ্বিক অবস্থা থেকে মনোযোগটা থাকলে আমি সেই ক্যারেক্টারের ভেতরে যেতে পারি, খেলতে পারি আর কি। তো কখনো কখনো হয়, সবসময় যে হয় না সেটা বলবো না, কখনো কখনো হয়, হলে আপনারা আনন্দ পান, আপনারা চরিত্রটি বিশ্বাস করেন যে আমি মনে হয় চরিত্রটি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার অভিনীত এত চরিত্র এবং ম্যাগনিফিসেন্ট সব চরিত্র, আমি এই প্রশ্নটা কতটা করা যুক্তিসঙ্গত জানি না, তারপরেও জানতে ইচ্ছে করছে কোন চরিত্রের সাথে নিজেকে আসলে বেশি সম্পর্কিত করতে পারেন এরকম? না, সব চরিত্রটাই করার চেষ্টা করি। যখন না, ব্যক্তি ফজলুর রহমান বাবু না, অভিনেতা হিসেবে আসলে সব ধরনের চরিত্রের প্রতি লোভ থাকে। এবং যেমন মনে করেন যে আপনি যদি অজ্ঞাতনামার কথা বলেন, আমাদের এই ইমপ্রেস টেলিফিল্মের ছবি, তো সেখানে আমি একটি বাবার চরিত্রে অভিনয় করেছিলাম, যে সন্তান বিদেশে গেছে এবং মারা গেছে। তো তখন নিজেকে কিন্তু বাবা হিসেবেই ফিল করি, হ্যাঁ, যে আমি একজন বাবা, সত্যি সত্যি যদি আমার একটি সন্তান, একজন প্রান্তিক মানুষ হিসেবে আমার সন্তানকে আমি অনেক কষ্ট করে আমি বিদেশে পাঠিয়েছি, সেই ছেলেটি মারা গেছে, হ্যাঁ, তো সেটা ফিল করার চেষ্টা করি। এটা কিন্তু আমরা দর্শক হিসেবে যখন স্ক্রিনে দেখেছি, আমাদের কাছে মনে হচ্ছিল যে আমাদের কেউ চলে গেছে, খুঁজে পাচ্ছি না আপনার অভিনয় দেখে। আমরা একটু টেলিভিশন স্ক্রিনে আরেকবার চোখ রাখি, দেখে আসি একটু অংশটুকু। নিশ্চয়ই। ভক্ত করেন, গত 3 দিন আগে সে এক দুর্ঘটনায় ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রে, হায়াত মওত আল্লাহর হাতে। ও বাজান রে, দরকার হয় মহাজনের কাছ থেকে দান নিব। ছেলে আমার, দায়িত্ব আমার। মহাজনের কাছে এমনিতেই তো তোমার মেলাদার চাচা। বিটাটা বন্ধক রেখে টাকা নিব।
শেখ আব্দুল হাকিম বল, শেখ আব্দুল হাকিম বল, তোর লোলি আমি টেনে ছিঁড়ে ফেলাম। আপনি আপনি ঠান্ডা হন, শান্ত হন, আমি দেখতেছি। রাত তো ভাই বড় হয়ে যাইতেছে ভাই, বসেন ভাই। এই চলচ্চিত্রটা দেখার পরে, আপনার অভিনয় দেখার পরে আসলে এটা গ্রহণ করতে একটু সময় লাগে, সব সময় একটু। আমার নিজের কাছেও কষ্ট লাগতো। আমি আমি তো অভিনয় করেছি, আমি জানি এটা গল্প। আচ্ছা। হ্যাঁ, এটার ডিরেক্টর তৌকির আহমেদ, আমি অভিনয় করেছি। তারপরে আমার চরিত্রটি, আমি ছবিটি দেখার পর আমার চোখও একটু ভিজে উঠতো আসলে। হ্যাঁ, ওই চরিত্রটিকে তখন আর আমি মনে হতো না, ওইটাকে ওই আসিরের বাপি মনে হতো আর কি। আমার নিজের কাছে মনে হয় যে ওটা আমি না, আসলে ওটা আসিরের বাপ। হ্যাঁ। তৌকির আহমেদ ভাইয়ের আরো দুটি চলচ্চিত্রে কাজ করেছেন আপনি। হ্যাঁ, আমি তো মোট 4টি চলচ্চিত্রে অভিনয় করেছি তৌকির। ও আচ্ছা, দুঃখিত। একটি ছিল মাঝখানে দারুচিনি দ্বীপ, তারপরে হালদা, ফাগুন হয়, 4টি তার সাথে কাজ করার অভিজ্ঞতা কিরকম? খুবই চমৎকার। মানে আমার প্রিয় নির্দেশকদের মধ্যে তৌকির অন্যতম। তৌকির সবচেয়ে যেটা ভালো লাগে, অনেক গুছিয়ে কাজ করে, আচ্ছা। অনেক ডিসিপ্লিন এবং প্রি প্রোডাকশন খুব ভালো। আসলে আর আমার মনে হয় যে আপনারা প্রত্যেকে এই জেনারেশনের গুণী, সবচাইতে গুণী মানুষেরা যখন একত্র হয়ে কাজ করেন তখন এরকম কি বলে দারুণ জিনিস আমরা দেখতে পাই দর্শক। তৌকির আর একটা বড় ব্যাপার আছে, যেটা চমৎকার টিম তৈরি করেছে, অ্যাক্টর টিম এবং বা টেকনিক্যাল টিম, একটা চমৎকার একটা টিম থাকে। সবার সঙ্গে সবার চমৎকার আন্ডারস্ট্যান্ডিং হয়, বোঝাপড়া হয়। আসলে এটা তো বুঝে টিম দরকার। তো আসলে সেটাই। একটা ভালো ফুটবল টিম হতে গেলে 11 জনকে ঠিকঠাক মতো ভালো টিম দরকার। তো একটা চমৎকার টিম থাকলে কাজ করে আনন্দ, তখন কষ্টটা কোনো কষ্টকে আর কষ্ট মনে হয় না। একদম। সেক্ষেত্রে এখন যে নতুন যখন আসছে, নতুনেরা কাজ করছে, আপনি তো সেই পুরনোদের সাথেও কাজ করেছেন এবং নতুনদের সাথেও সমান তালে কাজ করে যাচ্ছেন। সেক্ষেত্রে এখন কি কোনো চেঞ্জ মনে হয় না? এখনো তাদের টিম ওয়ার্ক, তাদের ডেডিকেশন ইজ অ্যাট দ্য সেম লেভেল? না, আমার কাছে তো মনে হয় যে নতুনরা আরো বেশি সম্ভাবনা। আচ্ছা। এবং নতুনদের মধ্যে কেউ আরো বেশি গুছিয়ে এবং তাদের লুকটাও ডিফারেন্ট, তারা নতুন ভাবে ভাবে, নতুন জিনিস দেখে। হ্যাঁ, নতুন চিন্তা আছে তাদের মধ্যে। পরিবর্তনশীল হ্যাঁ, তো আমি কিন্তু নতুনদের সাথে কাজ করতে বেশি আনন্দ পাই। চমৎকার। এর আগে 3বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 4বার, আমি দুঃখিত, 4বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এক্ষেত্রে এই পুরস্কারটা যেহেতু বাংলাদেশের চলচ্চিত্রের অঙ্গনে সবচাইতে সম্মানজনক জাতীয় পুরস্কার, এক্ষেত্রে আপনার কি মনে হয়েছে যে এর পরে দায়িত্বটা অনেক গুণে বেড়ে গেছে? অবশ্যই, প্রথম চলচ্চিত্রের পুরস্কার পরই মনে হয়েছে যে এটা একটি জাতীয় পুরস্কার। তো জাতীয় পুরস্কার যখন আমি গ্রহণ করেছি, তাহলে অবশ্যই আমার দায়িত্ব আছে একজন শিল্পী হিসেবে, আমাকে সেভাবে চলা উচিত এবং ভবিষ্যতের কাজগুলো আমার সেভাবেই নির্বাচন করা উচিত, এবং যে আমি যেন এই সম্মানটা ঠিকঠাক মতো বহন করতে পারি। হ্যাঁ, আপনি আমাকে সম্মানিত করবেন, একটা রাষ্ট্র আমাকে সম্মানিত করবে, জাতি আমাকে সম্মানিত করবে, আমি যেন সেই সম্মানটা বহন করতে পারি। এটা একটা অনেক বড় দায়িত্ব। আপনার একটা কথা আমার মনে পড়ছে, আপনি বলেছিলেন যে সফল অনেকভাবেই হওয়া যায়, কিন্তু সার্থক হওয়াটা একটু ডিফিকাল্ট, আর সার্থক হওয়াটা উচিত আমাদের। সেক্ষেত্রে আমি যদি আপনার নিজের জীবনে একটু আলোকপাত করতে বলি, অভিনয় জীবনে সার্থকতাটা কতখানি এসেছে? আসলে আমি অভিনয়ের মধ্যে আছি আর কি। তো এই যে মানুষ আমাকে ভালোবাসে, আমার অভিনয় দেখতে চায়, আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়েছে জুরি বোর্ড, হ্যাঁ, আপনারা আমাকে ডাকেন, এটা তো এক ধরনের সার্থকতা। এবং সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে যে মানুষ একজন অভিনেতাকে সম্মান করে। আমি খুবই দুঃখের সঙ্গে একটা কথা বলতে চাই একটু মাঝখানে, যে সব শিল্পীকে সবাই সম্মান করে না। হ্যাঁ, কাউকে খুব স্থূলভাবেও দেখে, মোটা দাগে দেখে। হ্যাঁ, রাস্তায় ঘাটে অনেক আমাদের অভিনেতাদের ধরেও দেখতে চায় আর কি, খোঁচাও দিতে চায়, সরি। হ্যাঁ, তো সেই জায়গাটা না, সম্মানের জায়গা থেকে দেখে। আমি মনে করি যে একজন সঙ্গীত শিল্পী, একজন নৃত্যশিল্পী, একজন লেখক, একজন অভিনেতা, তাকে সমাজের মানুষ সম্মান করুক, শ্রদ্ধা করুক এবং অনুসরণ করুক। হ্যাঁ,
সাধারণ মানুষ, কারণ শিল্পী, সাহিত্যিক, কবি তারা তো সমাজের একটি অগ্রসরমান অংশ। তো আমাদেরকে মানুষ ফলো করবে, সেটাই। হ্যাঁ, আমাদেরকে মানুষ অনুসরণ করবে। তো সেই জায়গাটা যেন তৈরি করতে পারি, সেটাই। সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আর আমার এবং মনে হয় যে- সেভাবেই আমি মনে করি যে আমার চলা উচিত। একটি রাস্তায় একজন রিক্সা চালক, একজন বেবি চালক, একজন সাধারণ মানুষ, একজন পথচারী, তাদের চোখ দেখলে বুঝতে পারি যে তারা আমাকে সম্মান করে, একজন অভিনেতা হিসাবে সম্মান করে। সেটাই আমি মনে করি আমার সার্থকতা। একদম এরকম কাজগুলো আসলে আমরা আপনাদের কাছ থেকে পাই বলেই কিন্তু সেই জায়গাটিতে আমরা আপনাকে দেখতে চাই, দেখতে পেয়েছি। ফাগুন হাওয়া সিনেমাটার কথা যদি একটু আসি, তাহলে এই ক্ষেত্রেও আপনি কাজ করেছেন তৌকির আহমেদের সাথে। আমরা একটু এর গল্পটা শুনতে চাই। ফাগুন হাওয়ার গল্পটা তো আসলে মূলত এটা একটা প্রেমের গল্প, না, মানে কাজ করার কিন্তু অভিজ্ঞতাটা। পটভূমিটা হচ্ছে ভাষা আন্দোলনের উপরে। তো আমার কাজ করার অভিজ্ঞতা যথেষ্ট ভালো। আর তৌকিরের সাথে তো তার আগে আমি 3টি চলচ্চিত্রে অভিনয় করেছি। আর এখানে বম্বের একজন আরো একটা অভিনেতার বড়, সাথে কাজ হ্যাঁ, আমি সেই করেছেন। কথাটাই বলতে চাচ্ছিলাম। এখানে একটি ব্যতিক্রম একটা হচ্ছে যে একজন বোম্বের একজন অভিনেতা ইয়াশপাল শর্মা, সে অভিনয় করেছে। তো তার সঙ্গে আমার বোঝাপড়া অনেক চমৎকার ছিল। বাহ। এবং সে তৌকিরের ছবিও দেখেছে আগে, কাজ করার আগে। তাও তো দেখে না যে সেটাই। যার কাজটি করতে যাচ্ছে সে আসলে কি ধরনের কি কাজ ছবি করবে। বানায়। এবং সেখানে আমারও চরিত্রের যে আমি অভিনয় করেছি অজ্ঞাতনামা, হালদা, তো সেগুলো দেখেছে। তো প্রথম থেকে তার মিলিয়ে সাথে এক একটা ধরনের bonding চলে চমৎকার আসে। বন্ধুত্ব এবং আমরা বোঝাপড়া একটু হয়েছে। পর্দায় চোখ রাখি, আরেকবার একটু দেখে আসি অংশ বিশেষ। सलाम साहब। कौन हो तुम? चंदर। चंदर? আমি এই থানার জমাদার আছি, সুইপার। ये कोई वक्त है आने का? हैं? टाइम देखो। कौन करेगा ये सब साफ? কি করব, আমরা তো এই থানায় দুজন আছি। পুরা থানা সাফ করতে করতে রাত হয়ে যায়। कहाँ गए सब जमादार लोग? সব ইন্ডিয়া চলে গেল। এটা তো এখন মুসলমানের দেশ আছে, সব লোক ভেবেছে দারু মিলবে নাই, তো চলে গেল ইন্ডিয়া। इधर दारू नहीं मिलता। मिलता मुसलमान भी पीता, थोड़ा छुपा के। अच्छा कर तुम ये लो 3 बोतल लेना बेटी। हाँ 3 बोतल। 3 हाँ हाँ। चलते अपना और 5। तुम ये हाँ कौन सी जुबान बोलते हो? কেন? মাতৃভাষা, মায়ের ভাষা। मायर भाषा कुछ नहीं होता। उर्दू सीखो, उर्दू बोलो, बस बात खत्म। हाँ हाँ, বাপ দাদার সবই তো গেল, আসে শুধু ভাষা। এ ভাষা তো আমার কাছে সঙ্গীত আছে, अच्छा সঙ্গীত। ठीक है जाओ जाओ। ভাষা সঙ্গীত, কি চমৎকার। স্ক্রিপ্টের কথা বলছিলেন, আসলে এখানেই বোঝা যাচ্ছে যে স্ক্রিপ্টটা কত শক্তিশালী হলে চরিত্রগুলো এরকম হয়। বাবু ভাই, আপনাকে প্রথমে যখন বলছিলাম আসলে শুরুতে যে আপনার সবচাইতে আমার প্রিয় যে পরিচয় সেটি হচ্ছে গিয়ে সঙ্গীত শিল্পী। কেন? আমার কাছে কেন মনে হয় প্রিয়টা? প্রিয় কারণ মনে হয় যে বাংলাদেশের মাটি যদি কথা বলতে পারতো, হয়তো বা আপনার সুরে বা আপনার স্বরে কথা বলতো। আমার কাছে এটা মনে হয়। আমরা বারবারই শুনেছি আপনি চমৎকার গান, চমৎকার অভিনয়, সঙ্গীত শিল্পী, তারপরে অভিনয় শিল্পী হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন এবং সফলতার সাথে পেরেছেন। সেক্ষেত্রে আমরা জানি যে অভিনেত্রী শাওনের সঙ্গে কদিন আগে একটা গান গেয়েছেন আপনি। আমরা যদি তার কিছু অংশ শুনি। ওই গানটার কথা তো মনে নাই, অন্য একটা গান করতে হবে। আচ্ছা ঠিক ওটা তো আছে, আরো তাহলে একটু আপনি একটু duet গান। চিন্তা করে নেন আপনি কোন গানটি গাইবেন, আমি একটু দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই। প্রিয় দর্শক, আশা করি আজকের এই আয়োজন আপনাদের অনেক ভালো লেগেছে, ঠিক যেমনটা আমাদের লেগেছে। আমরা আশা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্যান্ডেমিকের সময় অবশ্যই নিরাপদে থাকবেন। বিদায়। বাবু ভাই, আমরা কোন গানটি শুনছি? আমরা যে কোনো একটা চলচ্চিত্রের গানই করতে পারি। আমি তো চলচ্চিত্রের গানও করেছি এবং আমার একটি চলচ্চিত্রের গান কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। মানে গীতিকার ছিলেন গাজী মাজহারুল রহমান, সুরকার ছিলেন ইমন সাহা। আমার মাথায় যত চুল, এটা হ্যাঁ। মেয়েটি এখন কোথায় যাবে, এই চলচ্চিত্রটা ইমদাদুল হক মিলনের একটা গল্প। তো ওই গানটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, গীতিকার এবং সুরকার। চমৎকার। আমিও পেয়েছি, কিন্তু আমি অভিনয়ে পেয়েছি, গান গেয়ে পাইনি। ওটা থেকে 2টো লাইন গাইতে পারি। শুনি আমরা। আমার মাথায় যত চুল
তার চেয়ে বেশি হইল ভুল, আমার মাথায় যত চুল, তার চেয়ে বেশি হইল ভুল। সামনে নদী, সামনে নদী, ডাইনে বায়ে দুই পাশে দুই কুল, আমি কোন কুলেতে পারি দেব, কোনটাই আমার কুল, আমার মাথায় যত চুল, তার চেয়ে বেশি হইল ভুল। এরকমই গানটা।